আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, কংগ্রেস সমাজতান্ত্রিক দল। 1920-এর দশকে ভারতে যখন বামপন্থী মতাদর্শ দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে, তখন ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে দুটি বামপন্থী দলের উদ্ভব ঘটে। প্রথমটি হলো ভারতের কমিউনিস্ট পার্টি এবং দ্বিতীয়টি হলো কংগ্রেস সমাজতান্ত্রিক দল। মতাদর্শের দিক থেকে ভারতের কমিউনিস্ট পার্টি ও কংগ্রেস সমাজতন্ত্রী দল সাম্যবাদ ও সমাজতন্ত্রে বিশ্বাসী হলেও দুই দলের মধ্যে অনেক পার্থক্য ছিল। যেখানে ভারতের কমিউনিস্ট পার্টি কমিন্টার্ন বা আন্তর্জাতিক কমিউনিস্ট সংগঠনের নির্দেশ মেনে চলত, সেখানে কংগ্রেস সমাজতন্ত্রী দল ছিল কংগ্রেসের অভ্যন্তরে একটি বামপন্থী গোষ্ঠী। কংগ্রেস সমাজতন্ত্রী দল কংগ্রেস বিরোধী বা জাতীয় কংগ্রেসের বাইরে কোনো পৃথক দল ছিল না। এরা ছিল জাতীয় কংগ্রেসের অভ্যন্তরেই কংগ্রেসের বামপন্থী সদস্যদের নিয়ে গঠিত একটি দল। এরা কংগ্রেসের মধ্য থেকেই সমাজতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। কংগ্রেস সমাজতন্ত্রী দলের সদস্যরা একদিকে যেমন মার্ক্সবাদ শ্রেণী সংগ্রামে বিশ্বাসী ছিলেন, ঠিক তেমনি এরা মহাত্মা গান্ধীর জাতীয়তাবাদী ভাবধারাতেও বিশ্বাসী ছিলেন। তবে ভারতের কমিউনিস্ট পার্টির মতো বিদেশি রাষ্ট্রের অনুকরণ করে ভারতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এটা কংগ্রেস সমাজতন্ত্রীরা কখনোই চাইতেন না। এ বিষয়ে তাদের অভিমত ছিল অত্যন্ত স্পষ্ট। তারা বলতেন, ভারত তার নিজস্ব প্রয়োজন ও উপযোগিতার ভিত্তিতে নিজস্ব পথেই সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করবে। তবে কর্মপদ্ধতি নিয়ে দুই দলের মধ্যে পার্থক্য থাকলেও সামন্ততন্ত্র ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপোষহীন বিরোধিতা, কৃষক ও শ্রমিকদের সংগঠিত করা, তাদের অধিকার, স্বার্থ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রভৃতি কর্মসূচির প্রশ্নে দুই দলের মধ্যে অনেক মিল ছিল। এই কারণে কমিউনিস্ট পার্টির অনেক সদস্যই ভারতে বামপন্থার প্রসারে বিভিন্ন সময় কংগ্রেস সমাজতন্ত্রী দলে যোগ দিতেন বা নানাভাবে সমাজতন্ত্রীদের কর্মসূচিগুলিকে রূপায়ণের কাজে সহযোগিতা করতেন। এখন একটা প্রশ্ন হলো, কংগ্রেসের মধ্যেই আবার নতুন করে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করার প্রয়োজন কেন পড়েছিল? কি এমন প্রয়োজন হয়ে পড়েছিল যার জন্য মূল জাতীয় কংগ্রেসের মধ্যে আবার একটি সমাজতান্ত্রিক কংগ্রেস দল প্রতিষ্ঠিত হয়েছিল? এবার দেখে নেওয়া যাক এই কংগ্রেস সমাজতন্ত্রী দল কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। আইন অমান্য আন্দোলন স্থগিত হওয়ার পর ভারতীয় জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে এক নতুন রাজনৈতিক চিন্তার সূচনা হয়। 1933 সালের জুলাই মাসে মহাত্মা গান্ধী হঠাৎ করেই আইন অমান্য আন্দোলনকে স্থগিত ঘোষণা করেন। এর আগে অসহযোগ আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত যেমন কংগ্রেসের একাংশকে হতাশ করেছিল, এবারও ঠিক একইভাবে আইন অমান্য আন্দোলন স্থগিত করার কারণে কংগ্রেসের নবীন বামপন্থী নেতারা গভীরভাবে হতাশ হয়ে পড়ে। তাদের মনে হয়েছিল শুধু অহিংসা আন্দোলনের উপর নির্ভর করে ভারতের স্বাধীনতা অর্জন করা কঠিন। তাই তারা গান্ধীবাদী কৌশলের সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন এবং সমাজতান্ত্রিক আদর্শের ভিত্তিতে কংগ্রেসকে আরো শক্তিশালী করার কথা ভাবেন। এই চিন্তা ভাবনার ফলশ্রুতি হিসাবেই 1934 সালের অক্টোবর মাসে বোম্বাইয়ে জয়প্রকাশ নারায়ণ, আচার্য নরেন্দ্র দেব এবং ডক্টর রাম মনোহর লোহিয়া সহ একদল বামপন্থী নেতা জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা করেন। তবে মনে রাখতে হবে, এই দলটা কংগ্রেসের বিরোধিতা করার জন্য তৈরি হয়নি, বরং কংগ্রেসের ভেতরে থেকেই সমাজতান্ত্রিক আদর্শের প্রসার ঘটনা, কৃষক ও শ্রমিকদের অধিকার রক্ষা এবং স্বাধীনতার আন্দোলনকে আরো শক্তিশালী ও গণমুখী করে তোলাই ছিল এদের প্রধান উদ্দেশ্য। এবার আমরা আলোচনা করব কংগ্রেস সমাজতন্ত্রী দলের মৌলিক নীতিগুলি সম্পর্কে। প্রতিষ্ঠার সময় থেকেই কংগ্রেস সমাজতন্ত্রী দল চারটি মৌলিক নীতির উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছিলেন। এই নীতিগুলি দলের আদর্শ ও কর্মপদ্ধতির ভিত্তি করে গড়ে উঠেছিল। তারা মনে করতেন যে স্বাধীনতা লাভের জন্য জাতীয়তাবাদী আন্দোলনই হলো ভারতের প্রথম সংগ্রাম। তাই জাতীয়তাবাদ বা জাতীয় সংগ্রামকে উপেক্ষা করে কখনোই সমাজতন্ত্রের পথে পৌঁছানো যাবে না। ভারতে জাতীয় গণসংগ্রামের প্রাথমিক সংগঠন হলো জাতীয় কংগ্রেস। তাই সমাজতন্ত্রীদের জাতীয় কংগ্রেসের মধ্যে থেকেই কাজ করতে হবে। এমনকি কংগ্রেসকে সমাজতান্ত্রিক চরিত্র ও অভিমুখ প্রদানের জন্য শ্রমিক ও কৃষকদের সংগঠিত করে তাদের আর্থিক দাবি দাবা নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।
কংগ্রেস সমাজতন্ত্রী দলের মৌলিক নীতিগুলি পর্যালোচনা ও গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় কংগ্রেস সমাজতন্ত্রী দল কংগ্রেস বিরোধী কোনো দল ছিল না, জাতীয় কংগ্রেসের বাইরেও কোনো দল ছিল না, জাতীয় কংগ্রেসের অভ্যন্তরেই এই দল প্রতিষ্ঠিত হয়েছিল। এবার দেখে নেওয়া যাক কংগ্রেস সমাজতন্ত্রী দলের মূল উদ্দেশ্যগুলি কি ছিল। কংগ্রেস সমাজতন্ত্রী দলের মূল উদ্দেশ্যগুলি ছিল মূলত কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী শক্তিকে সুসংহত করা, কংগ্রেসের দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে প্রতিহত করা, সেই সঙ্গে ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জনের লড়াইকে কৃষক, শ্রমিক প্রভৃতি প্রান্তিক শ্রেণীগুলির কাছে পৌঁছে দেয়। এমনকি কংগ্রেসের মধ্য থেকে সমাজতান্ত্রিক চিন্তাধারা প্রসারের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা ইত্যাদি। এছাড়াও কংগ্রেস ও জাতীয়তাবাদী আন্দোলনকে সমাজতন্ত্রের পথে পরিচালিত করার জন্য কৃষক ও শ্রমিক শ্রেণীর স্বার্থে ব্যাপক সংস্কারমুখী আন্দোলন গড়ে তোলা হয়েছিল বিভিন্ন সময়। কংগ্রেস সমাজতন্ত্রী দল তার মতাদর্শ প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল, যেমন শিল্পের সমাজতন্ত্রীকরণ, বৈদেশিক বাণিজ্যের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ, দেশীয় রাজা ও জমিদারদের বিলুপ্তি, কৃষি ঋণ মকুব, কৃষকদের মধ্যে জমি বন্টন, শ্রমিকদের সঠিক মজুরি প্রদান প্রভৃতি। এই সমস্ত কর্মসূচিগুলি ছাড়াও কংগ্রেস সমাজতন্ত্রী দল বিভিন্ন সময়ে একাধিক গুরুত্বপূর্ণ দাবিও উত্থাপন করেছিল। এর মধ্যে অন্যতম হলো এক, জাতীয় স্বার্থ ও শ্রমিক স্বার্থ বিরোধী সমস্ত আইনকে বাতিল করতে হবে। দুই, স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়ার অপরাধে যে সমস্ত কৃষকদের জমি থেকে উচ্ছেদ করা হয়েছিল তাদেরকে আবার জমি ফেরত দিতে হবে। তিন, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। চার, ধর্মঘট, পিকেটিং এবং শ্রমিকদের ইউনিয়ন গঠনের অধিকার দিতে হবে। পাঁচ, জমিদারি ও তালুকদারি প্রথার অবসান ঘটাতে হবে। ছয়, বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার দিতে হবে। তবে এত কিছু সত্ত্বেও কংগ্রেস সমাজতন্ত্রী দল কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী মতাদর্শ স্থাপনে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছিল। তাদের এই ব্যর্থতার পিছনে অনেকগুলি কারণ ছিল। কংগ্রেস সমাজতন্ত্রী দলের আদর্শ ও নীতির মধ্যে সুস্পষ্ট অবস্থান ছিল না এবং আদর্শগত দিক থেকে তারা ছিল চরমপন্থী জাতীয়তাবাদী এবং ব্রিটিশের সঙ্গে যে কোনো রকম আপোষ নীতির বিরোধী। আবার একই সঙ্গে বৈজ্ঞানিক মার্ক্সবাদেও বিশ্বাসী ছিলেন। তারা ব্যক্তিগত সম্পত্তির বিলোপ ও শ্রেণী সংগ্রামের কথা বলতেন, আবার গান্ধীজির ভাবাদর্শেও তারা প্রভাবিত ছিলেন। এই পরস্পর বিরোধী ভাবধারার সংমিশ্রণের ফলে অনেক ক্ষেত্রেই তাদের অবস্থান ছিল দোদুল্যমান চরিত্রে। এর ফলে বামপন্থী অথবা জাতীয়তাবাদী কোনো পক্ষেই তাদের অবস্থান দৃঢ় ছিল না। উদাহরণস্বরূপ বলা যায় 1939 খ্রিস্টাব্দের ত্রিপুরী অধিবেশনে এই দোদুল্যমান চরিত্রের জন্যই তারা সুভাষের পক্ষ ত্যাগ করে গান্ধীজিকে সমর্থন করে। তবে কংগ্রেস সমাজতন্ত্রী দল তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারলেও ভারতের রাজনৈতিক ও সামাজিক জীবনে কোনো প্রভাব ফেলতে পারেনি, এই কথা কিন্তু বলা একদম ভুল। বলা বাহুল্য, এই দলের সমর্থনের জন্যই সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন। সমাজতন্ত্রী দলের প্রভাবের ফলেই কংগ্রেস কৃষি সংস্কার, ভূমি সংস্কার, শিল্প বিরোধের সমস্যা, জমিদারি প্রথা উচ্ছেদের মতো ঘটনাগুলিকে নিয়ে ভাবতে বাধ্য হয়েছিল। তাছাড়া বিহার, কেরালা, যুক্তপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশের কৃষক আন্দোলনগুলি সংগঠিত করার ক্ষেত্রে সমাজতন্ত্রী দল গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বের অনুপস্থিতির কারণে যখন ভারত ছাড়ো আন্দোলন দিশা হারিয়ে ফেলেছিল, ঠিক সেই সময় জয়প্রকাশ নারায়ণ, অরুণা আসিফ আলী, রাম মনোহর লোহিয়ার মতো এই কংগ্রেসের সমাজতান্ত্রিক দলের নেতারা ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিতে এগিয়ে আসেন এবং ভারত ছাড়ো আন্দোলনকে গতিশীল করে তোলে। এইভাবে দেখা যায় নানাবিধ সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জাতীয় রাজনীতির ক্ষেত্রে সমাজতান্ত্রিক ভাবনার প্রসারের ক্ষেত্রে কংগ্রেস সমাজতন্ত্রী দল গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল।